অনিশ্চিত স্বাধীন ফিলিস্তিনের ভবিষ্যৎ, দ্বিরাষ্ট্র সমাধানকে মৃত ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। ত্রাণ নেওয়ার সময় 1.5 মাসে নিহত 800, একদিনেই প্রাণ গেল 60 জনের। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, দাবি তেহরানের। ইসরায়েলি হামলার পক্ষ নেয় তীব্র সমালোচনার মুখে জার্মান চ্যান্সেলর। পুতিনের আচরণে হতাশ ট্রাম্প, রাশিয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ঘোষণা। তৃতীয় দফার শান্তি আলোচনার জন্য প্রস্তুত মস্কো। মার্কিন পররাষ্ট্র ও জনপ্রশাসনে বড় ছাঁটাই, একযোগে চাকরি হারাচ্ছেন 1300 কর্মকর্তা। আন্তর্জাতিক কূটনীতিতে কমবে মার্কিন প্রভাব, বলছেন বিশ্লেষকরা। এবং ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমান। ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার 1 মাস পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল। ত্রাণ নিতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 800 ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় OHCHR এর তথ্য জানিয়েছে, গেল একদিনে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 60 জন, নারী ও শিশুসহ আহত আরও অনেকে। এদিকে হোয়াইট হাউসে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাতভর গাজা সিটি, জাবালিয়া, খান ইউনিস ও নুসেইরাতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হন। খান ইউনিসের আল সিক্কা ও তুফা এলাকায় শিশু, নারী সহ বহু আহত হন। একই দিন অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরের সিনজিল শহরে 23 বছর বয়সী যুবক নিহত হন। তারা একটি অ্যাম্বুলেন্স ও কৃষকের ফসলি জমিও ধ্বংস করে। আহতদের গরুর গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছে, কারণ হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত জ্বালানি। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানায়, গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে, গুড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির। এখন পর্যন্ত গাজার 60টি কবরস্থানের মধ্যে 2/3 ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। হাসপাতালগুলোর জ্বালানি সংকটে ডায়ালাইসিস ও জরুরি সেবা বন্ধ হওয়ার উপক্রম বলেও জানায় প্রশাসন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজারিনি গাজায় শিশুদের খাদ্য সহায়তার লাইনে গুলি করে হত্যাকে সবচেয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, গাজা আজ শিশু ও অনাহারীদের কবরস্থানে পরিণত হয়েছে। মে মাস থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত 800 জন। জাতিসংঘ বলছে, এই নিঃশব্দ গণহত্যা মানবিক মূল্যবোধকে কবর দিচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা যে বহু আগেই মারা গেছে তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর দিকে তাকিয়ে উত্তর দিতে বলেন। জবাবে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের শাসনের কিছুটা ক্ষমতা দেওয়া যেতে পারে, তবে নিরাপত্তা ইসরায়েলেরই থাকবে। বিশ্লেষক গিডিয়ন লেভি এই পরিস্থিতিকে মিথ্যা প্রতিশ্রুতি থেকে বাস্তবতার স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, পশ্চিম তীরে দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ চালাতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই বাস্তবায়িত হবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও আলোচনার প্রস্তাব পাওয়ার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি জানান, তেহরানে হামলার পর ওয়াশিংটনের প্রতি আর কোনো আস্থা নেই, তাই বৈঠকের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরান ইসরায়েলের হামলার পক্ষে অবস্থান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর। পরমাণু কর্মসূচি নিয়ে চলতি বছরের শুরু থেকে দফায় দফায় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। চলতি বছর 15 জুন ষষ্ঠ দফায় আলোচনায় বসার কথা থাকলেও 13 জুন ইরানে ইসরায়েলের হামলার জেরে তা ভেস্তে যায়। ইসরায়েলের পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধ হলেও দেশগুলোর মধ্যে কমেনি উত্তেজনা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও আলোচনার বার্তা পাওয়ার দাবি করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। তিনি বলেন, আলোচনার বিষয়ে পর্যালোচনা করছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আলোচনার বিষয়ে কোনো আগ্রহ নেই ইরানের। যুক্তরাষ্ট্রের প্রতি আর কোনো আস্থা নেই বলেও জানান তিনি।
লারিজানি বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে আত্মসমর্পণ করা, না হয় যুদ্ধ করা। এই নীতির ব্যর্থতা প্রমাণ করেছে ইরান। বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাস এখনও সক্রিয়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, যার নেতৃত্বে আছে ইরানের মতো দেশগুলো। আর ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, দেশটির সশস্ত্র বাহিনী এখনও তাদের সক্ষমতা বজায় রেখেছে। সংঘাতের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই নিশ্চুপ হয়ে গেছে বলেও দাবি তার। এদিকে ইরানে ইসরায়েলি হামলার বৈধতা নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জার্মানি এই আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। অতীতে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র সরবরাহের ইতিহাস তুলে ধরে তেহরান জানায়, এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বার্লিন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সোমবার রাশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় জুন মাসেই প্রাণ গেছে 232 জনের, যা 3 বছরে বেসামরিক প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড। আলোচনার মধ্যে ইউক্রেনকে আবারও অস্ত্র দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রোম সম্মেলনে ইউক্রেন পুনর্গঠনে ঘোষণা এসেছে 10 বিলিয়ন ইউরো সহায়তা। মস্কো বলছে তারা এখনও ইউক্রেনের তৃতীয় দফা আলোচনার সংকেতের অপেক্ষায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আরও 8টি শহরে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট জেলেন্সকি জানান, অন্তত 400 ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের সামরিক শিল্প কারখানা ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। তবে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের। কিন্তু জাতিসংঘ বলছে, শুধু জুনেই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন 232 জন এবং আহতের সংখ্যা 1343, 2022 সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্ক, বেলগোরোদ ও কুর্স্কে অন্তত 48টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। অন্যদিকে খার্কিভে রুশ ড্রোন হামলায় 1 দিন বয়সী শিশু ও তার মা হাসপাতালে আহত হন। ভেঙে পড়ে প্রসূতি ও সার্জারি ইউনিট। ওডেসায় ঘোড়াশালেও হামলা চালায় রাশিয়া। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেন পুনর্গঠনে রোম সম্মেলনে 10 বিলিয়ন ইউরো সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা। একই সঙ্গে যুক্তরাজ্য ইউক্রেনকে 5000-এর বেশি এয়ার ডিফেন্স মিসাইল সরবরাহের চুক্তি করেছে। ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার রকেট পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার আচরণে হতাশ। এছাড়াও রাশিয়ার বিষয়ে বড় ধরনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। সোমবার ঘোষণার কথা থাকলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। এ অবস্থায় ঘোষণার অপেক্ষায় ক্রেমলিন। মস্কো বলছে তারা এখনও ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট না হওয়ায় অচলাবস্থায় চলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, ট্রাম্প প্রশাসনের দ্বৈত বার্তা তাদের জন্য কূটনৈতিক অসুবিধা তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 1300-রও বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, ছাঁটাইয়ের ফলে সরকারি ব্যয় হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন সহজ হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী 1353 জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। পুনর্গঠনের আওতায় শত শত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ইমেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় ছাঁটাই করা হয়েছে, তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র দফতরের দাবি, কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে, তবে তা এমনভাবে করা হয়েছে যাতে কর্মীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই পদক্ষেপে মানবাধিকার প্রতিষ্ঠার চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণ এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া হচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের নাটকীয় এই সংস্কারে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে, যাদের অনেকেই কূটনীতিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করছেন। সবচেয়ে বড় আঘাত পড়েছে ফরেন সার্ভিস কর্মকর্তাদের উপর। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থমাস ইয়াসগের্দি বলেছেন, এমন সময় এই ছাঁটাই চলছে যখন গাজা, ইউক্রেন, ইরান সহ নানা সংকটে দক্ষ কূটনীতিকের চাহিদা সবচেয়ে বেশি। তার ভাষায় এই সিদ্ধান্ত শুধু মনোবল নয়, ভবিষ্যতে নিয়োগ ও দক্ষতা ধরে রাখাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হবে, বিশেষ করে যখন তাদের ভূমিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না, তবে দূতাবাসগুলোতেও কর্মী ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কের সঙ্গে চলা 30-40 বছর ধরে চলা সংঘাতের আনুষ্ঠানিক অবসান বিদ্রোহী গোষ্ঠী পিকেকের ইরাকের পাহাড়ে নিরস্ত্রীকরণ কর্মসূচি শুরু, স্বাগত জানালেন এরদোয়ান। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের বন্ধ হয়ে যায় জ্বালানি সরবরাহ। বিমান দুর্ঘটনার তদন্তকারীদের প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারে 2 পাইলটের মধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ নিয়ে কথোপকথন শোনা গেছে। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধের সুইচ ভুল করে বন্ধ করা সম্ভব না। গেল মাসে ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 260 জন। বিমান বিধ্বস্তের কারণ জানতে শুরু হয় তদন্ত। শুক্রবার এ নিয়ে 15 পৃষ্ঠার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। এতে বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধের কারণে উড্ডয়নের 40 সেকেন্ড পরেই বিমানের 2টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডারে থাকা 2 পাইলটের কথোপকথন উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, ইঞ্জিনের জ্বালানি সরবরাহের সুইচ কেন বন্ধ করা হয়েছে তা জানতে চেয়ে এক পাইলট অপরজনকে প্রশ্ন করছেন। তবে অপরজন উত্তরে বলেন তিনি সুইচ বন্ধ করেননি। জ্বালানি সরবরাহ বন্ধের কারণে দুর্ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা ধারণা করা হলেও 2 পাইলটের কথোপকথন থেকে তদন্তকারী দল নিশ্চিত হতে পারেনি কেন এবং কিভাবে সুইচগুলো অফ হয়েছে। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধের সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব না, কারণ স্বাভাবিক অবস্থায় সুইচগুলো লক করা থাকে। জ্বালানি সরবরাহ বন্ধ করার আগে সুইচ সামান্য উপরে তুলে তারপর অন কিংবা অফ করতে হয়। অসাবধানতাবশত চাপ লেগে সুইচগুলো যেন বন্ধ না হয়ে যায় তা নিশ্চিতই এই সতর্কতা।
কোনো উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর কিংবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলেই কেবল জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করা হয়। তবে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতি দেখা দিয়েছিল কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন ভারতের বিমান পরিবহন মন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। তুরস্কের বিরুদ্ধে দীর্ঘ 4 দশকের সংঘাতের ইতি টানতে নিরস্ত্রীকরণ কর্মসূচি শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এক পাহাড়ে নিজেদের অস্ত্র স্বেচ্ছায় আগুনে ফেলে ধ্বংস করেন গোষ্ঠীর সদস্যরা। গ্রীষ্মকাল জুড়ে বাকি সদস্যরাও অস্ত্র ত্যাগ করবেন বলে জানিয়েছে পিকেকে। এদিকে গোষ্ঠীটির এমন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবশেষে তুরস্কের বিরুদ্ধে 4 দশকের দীর্ঘ সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। স্থানীয় সময় শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দোকান শহরের একটি পাহাড়ে নিরস্ত্রীকরণ শুরু করেন পিকেকের যোদ্ধারা। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ত্র ধ্বংস করেন অর্ধশতাধিক পিকেকে যোদ্ধা। পর্যায়ক্রমে গ্রীষ্মকাল জুড়ে বাকি সদস্যরাও নিজেদের অস্ত্র ত্যাগ করবেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। পিকেকের এমন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার মতে পিকেকের নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে গোটা অঞ্চলে শান্তি ফিরে আসবে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকে পড়া অবৈধ অভিবাসীদের ঠেকাতে চুক্তি করেছে যুক্তরাজ্য ফ্রান্স। এর আওতায় কাগজপত্রহীন মানুষদের ফ্রান্সে ফেরত পাঠাতে পারবে ব্রিটেন। বিনিময়ে ফ্রান্স থেকে একই সংখ্যক বৈধ আশ্রয় প্রার্থীকে নেবে তারা। তবে দুই দেশের মধ্যকার এই চুক্তি কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে ইউরোপের কিছু দেশ এই চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্সের সঙ্গে এক বিশেষ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। নতুন পাইলট স্কিমের আওতায় যুক্তরাজ্য কয়েক সপ্তাহের মধ্যে ছোট নৌকায় করে আসা কাগজপত্রহীন মানুষদেরকে ফ্রান্সে ফেরত পাঠানো শুরু করবে। বিনিময়ে যুক্তরাজ্য ফ্রান্স থেকে সমসংখ্যক বৈধ আশ্রয় প্রার্থীকে নেবে যাদের ব্রিটিশ পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ায় উভয় দেশই তাদের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করছে। যুক্তরাজ্যে শুরু হচ্ছে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান। বায়োমেট্রিক কিট ব্যবহার করে অভিবাসন দপ্তর মাঠ পর্যায়ে তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারবে বলেও জানানো হয়েছে। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যকার এই চুক্তি কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন, কারণ এতে ইউরোপ জুড়ে অভিবাসন প্রত্যাশীদের চলাচলে প্রভাব পড়তে পারে। এরই মধ্যে ইউরোপের কিছু দেশ এই চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। 2025 সালের জুলাই পর্যন্ত ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে 21,000-এর বেশি অবৈধ অভিবাসী, যা গেল বছরের চেয়ে 56% বেশি। এই চুক্তিকে তাই নিরাপত্তা নিশ্চিত করা ও মানব পাচার ব্যবসায় ধস নামাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মনে করছে যুক্তরাজ্য ও ফরাসি সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 129। পরিদর্শনে গেলেন ডোনাল্ড ট্রাম্প। 8টি কাউন্টিকে ভয়াবহ দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা। নতুন করে আইওয়া, শিকাগোতেও বন্যা। শুল্কযুদ্ধ বহাল থাকলে মার্কিন বাজারে বন্ধ হতে পারে ব্রাজিলিয়ান কফি আর কমলার রসের সরবরাহ। জনপ্রিয় এই দুই পানীয় কিনতে তাই মার্কিন ভোক্তাদের গুনতে হতে পারে অতিরিক্ত দাম, এমনটাই আশঙ্কা করছেন দুই দেশের ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের এই শুল্কারোপের খেলায় বলি হবে কি খোদ মার্কিনিরাই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রত্যাবর্তনে বেশ বিপাকে আন্তর্জাতিক বাণিজ্য। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্কারোপে বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই খেলায় অন্য দেশকে চাপ দিতে গিয়ে ট্রাম্প নিজের দেশের ভোক্তাকেই কি ফেলে দিচ্ছেন উচ্চমূল্যের চাপে? সম্প্রতি ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর 50% শুল্কারোপের পরিকল্পনার কথা জানিয়ে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার এই দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করার ইঙ্গিত দেন তিনি। এর পাল্টা জবাবে ব্রাজিলের কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো জানান, ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপরীতে সক্রিয় পদক্ষেপ নেবেন তারা। শুল্ক বহাল থাকলে কমলার রস, কফি আর গরুর মাংস রফতানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নতুন বাজার অনুসন্ধানের চেষ্টা করবে তার সরকার।
বিশ্ববাজারের তথ্য যুক্তরাষ্ট্রের কফির চাহিদার 1/3 যোগান দেয় ব্রাজিল। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের শুল্কযুদ্ধ বহাল থাকলে ব্রাজিলিয়ান কফির বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে এই পণ্যের সরবরাহ। মার্কিনীদের পান করা অর্ধেক কমলার রসের যোগানও আসে এই ব্রাজিল থেকেই। তাই দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপে কমলার রস ও কফি কিনতে অতিরিক্ত ডলার গুনতে হবে মার্কিনীদের, এমনটাই আশঙ্কা দুই দেশের ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ। ন্যাটোকে সরবরাহ করা অস্ত্রের দাম জোটভুক্ত দেশগুলোকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এসব অস্ত্র পরবর্তীতে ইউক্রেনকে সরবরাহ করা হতে পারে। ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করা হবে তার মূল্য পরিশোধ করতে হবে ন্যাটোভুক্ত দেশগুলোকে। প্রথম মেয়াদ থেকে ইউরোপের ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বৃদ্ধি ও আত্মরক্ষার দায় নিজেদের কাঁধে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তিনি বারবার অভিযোগ তুলেছেন যে ন্যাটোর মিত্র রাষ্ট্ররা যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। 2019, I signed with him the deal. I signed with him. আন্তর্জাতিক জলসীমায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। এতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের B-52H বোমারু বিমান, সঙ্গে ছিল কোরীয় ও জাপানি যুদ্ধ বিমান। চলতি বছর প্রথমবারের মতো এই কৌশলগত বোমারু বিমান অংশ নেয় কোরীয় উপদ্বীপে যৌথ মহড়ায়। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া বলে জানানো হয়। একই দিন সিউলে বৈঠকে বসেন তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। আলোচনায় উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড এবং রাশিয়ার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে উদ্বেগের কথা জানান তারা। যে কোনো হুমকি মোকাবিলায় এ ধরনের মহড়ায় জোর দিচ্ছে মিত্ররাষ্ট্রগুলো। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 129 জনে। নিখোঁজ 1.5 শতাধিক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8টি কাউন্টিকে ভয়াবহ দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে আর্থিক সহায়তার কথা জানান তিনি। এদিকে আইওয়া অঙ্গরাজ্য ও শিকাগো শহরেও বন্যা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি 1 ঘন্টার মধ্যে 1 ফুট থেকে 34 ফুটে উঠে যায়। ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা। মৃত্যু হয় অনেকের। এখনো নিখোঁজ 1.5 শতাধিক মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সময় শুক্রবার টেক্সাসে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প স্যান অ্যান্টোনিও থেকে হেলিকপ্টারে কার কাউন্টি পৌঁছান। সেখানে শোকাহত পরিবার, উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাসের আরও 8টি কাউন্টিকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে আর্থিক সহায়তার কথা জানান ট্রাম্প। এমন দুঃস্বপ্ন যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে আমরা ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি। আমরা খতিয়ে দেখব কিভাবে এমনটা ঘটলো। এমন কিছু আর কখনো ঘটতে দেব না যা এত ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। এদিকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় আকস্মিক বন্যা। একাধিক এলাকার আন্ডারপাস পানিতে ডুবে যায়। ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘন্টা স্থগিত ছিল ফ্লাইট। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শহরের পশ্চিমাঞ্চলে, যেখানে একটানা 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আইওয়া অঙ্গরাজ্যেও বন্যা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া স্থানীয়দের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে এখন থেকে কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের লাশ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে। বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরওয়ার আলম। এছাড়াও বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পাবেন ক্ষতিপূরণ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় 30,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। পরিবার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশের মাটিতে পাড়ি জমালেও অনেকের জীবনের শেষ ঠিকানাও হয়ে যায় এই প্রবাসে। দক্ষিণ কোরিয়ায় কোনো প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এই অর্থের অভাবে মর্গে পড়ে থাকে অনেক প্রবাসীর নিথর দেহ। এমনকি কখনো কখনো বিদেশের মাটিতেই দাফন করতে হয়। প্রবাসীদের সহযোগিতায় মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতেও দেখা যায় কমিউনিটি কিংবা ব্যবসায়ীদের। বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন কমিউনিটির সহযোগিতা আমরা এই লাশগুলো দেশে প্রেরণ করে থাকি। প্রবাসীরাই পরিশ্রম করে এই টাকা দিয়ে দেশের সব রেমিটেন্স 100% পাঠিয়ে দেয়
এটা করা হয়, এটা আসলে খুব অমানবিক। এবার দক্ষিণ কোরিয়া থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম। হয় কোম্পানি টাকা লাশ পাঠাবে দেশে, কোম্পানি না হলে সরকারি টাকা যাবে। কোনোভাবেই ওই ব্যক্তির বা তার পরিবারের পক্ষ থেকে কোনো খরচ করার কোনো প্রয়োজন নাই। এছাড়াও 5 বছর মেয়াদী বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর সেই বিমার আওতায় প্রবাসীরা ক্ষতিপূরণ পাবেন বলেও জানান তিনি। বিমার আওতায় যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিদেশে মারা যান তাহলে উনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন বিমা থেকে এবং 3 লক্ষ পাবেন হচ্ছে ওয়াইজারাস কল্যাণ বোর্ড থেকে। সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্ত করবে ঢাকা। শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে জোরালো তদন্তের আশ্বাস দেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। জঙ্গিবাদে জড়িত সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী হন ভিজিতা হেরাত এবং দক্ষিণ কোরিয়ার ভাইস মিনিস্টার পার্ক ইয়নজোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরের সহায়তা। বাংলাদেশ 2006 সাল থেকে এআরএফ সদস্য এবং বর্তমানে সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ে সহসভাপতিত্ব করছে। পররাষ্ট্র উপদেষ্টা এআরএফ বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রতি আরও মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনার আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জরিমানার আতঙ্কে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতি সপ্তাহে সর্বোচ্চ 1000 ইউরো বাংলাদেশে পাঠানোর নির্দেশনা থাকলেও অনেকেই আইন ভঙ্গ করে পাঠিয়েছেন অতিরিক্ত অর্থ। এই অপরাধে অনেকেই মোটা অঙ্কের জরিমানার চিঠি পাচ্ছেন দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালিতে প্রায় 2.5 লাখের বেশি বাংলাদেশির বসবাস। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে টানা পঞ্চমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বসবাসরত অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় সর্বোচ্চ অঙ্কের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী একজন ইতালি প্রবাসী তার পরিবারের কাছে সপ্তাহে সর্বোচ্চ 1000 ইউরো পাঠাতে পারেন। তবে সীমা অতিক্রম করায় নজরে আসে ফিন্যান্স পুলিশের। এরপরেই হাজার হাজার বাংলাদেশি জরিমানার চিঠি পান। এতে আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যারা একাধিকবার বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্নভাবে টাকা পাঠিয়েছি তাদের সকলের কাছে চিঠি এসেছে। যেসব এজেন্সি এইভাবে টাকা পাঠিয়ে দিয়ে থাকে বিভিন্ন 2টা নামে, তাদের জরিমানা পরিমাণ 50,000 থেকে 1 লাখ ইউরো পর্যন্ত হচ্ছে। পরিবারের প্রয়োজনের জন্য আমরা টাকা পাঠাই, ইতালির আইন ভঙ্গ করে অতিরিক্ত টাকা পাঠানো উচিত না। অতিরিক্ত অর্থ পাঠিয়ে এখন গুনতে হচ্ছে 1000 থেকে 50,000 ইউরো পর্যন্ত জরিমানা। যেসব মানি সেন্ডিং এজেন্সি এ ধরনের অবৈধ অর্থ প্রেরণ করতে সহযোগিতা করেছে তাদেরকেও জরিমানা করা হচ্ছে 50,000 ইউরো থেকে 2 লাখ ইউরো পর্যন্ত, যা বাংলা টাকায় কোটি টাকারও বেশি। আগামীতে সতর্কতার সঙ্গে আইন মেনে রেমিটেন্সের অর্থ ব্যাংকিং সিস্টেমে দেশে পাঠানো উচিত বলে মনে করেন সচেতন কমিউনিটি ব্যক্তিরা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। প্রতিদিনের লড়াইয়ে 4 দিনের অ্যামাজন প্রাইম ডেতে এবার ক্রেতাদের সাড়া তুলনামূলক কম। বিশ্লেষকরা বলছেন শুল্কে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি এবং দীর্ঘ সময় ধরে চলা ছাড়ের কারণে অনেকেই কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন দেরিতে ও কৌশলে।
অ্যামাজন প্রাইম ডে মূলত একটি বার্ষিক অনলাইন ডিসকাউন্ট ইভেন্ট, যেখানে শুধু প্রাইম সদস্যদের জন্য বিশেষ ছাড় ও অফার চালু থাকে। 2015 সালে শুরু হওয়া এই শপিং উৎসব সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার 4 দিন ব্যাপী এই আয়োজনে তাড়াহুড়ো কম, কেনাকাটা হচ্ছে ধীরে। ই মার্কেটারের প্রধান বিশ্লেষক স্কাই ক্যানাভাস জানান, যেসব ব্র্যান্ড অ্যামাজনের মাধ্যমে পণ্য বিক্রি করে তাদের তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে বিক্রি হচ্ছে ধীরে। কারণ হিসেবে তিনি বলেন, 4 দিনের ইভেন্ট মানে ম্যারাথনের মতো ব্যাপার, এতে তাড়াহুড়ো নেই, তাই মানুষ ধীরে কেনাকাটা করছে। রিটেল বিশেষজ্ঞের মতে সময় বেশি থাকায় অনেকেই প্রথম দিনে কেনাকাটার প্রয়োজন অনুভব করছেন না। মূল্যবৃদ্ধি ও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা নিয়েও কথা বলেন রিটেল বিশেষজ্ঞ বোর্ডস। তার মতে অনেক খুচরা বিক্রেতা পণ্যের দাম বাড়াচ্ছে। কিছু প্রতিষ্ঠান যেমন ওয়ালমার্ট ও নাইকি স্পষ্টভাবে দাম বাড়ানোর কথা বললেও অন্যরা ধীরে বাড়াচ্ছে। ক্রেতারা অনেকে বুঝতেও পারছে না যে আগের তুলনায় দাম বেশি, আবার মূল্য ছাড়ও আগের মতো বেশি নয়। শুল্কের কারণে বিক্রেতারা মজুদ সীমিত রাখছে বলেও মত বিশ্লেষকদের। তাদের মতে যেসব পণ্যের শুল্কারোপ হয়নি, যেমন বিউটি ক্যাটাগরি, সেখানে ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও ব্যাক টু স্কুল ক্যাটাগরির পণ্যে কেনাকাটা অনেক আগেই শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে প্রাইম ডে বিক্রিতেও। তারা বলেন, ক্রেতারা এখন অনেক বেশি সচেতন। তারা আগের মতো হুটহাট কিনছেন না, বরং ভাবছে, তুলনা করছে এবং পরিকল্পনা করে খরচ করছে। সুতরাং এবার প্রাইম ডেতে বিক্রি একটু কম হলেও জুলাই মাসকে কেন্দ্র করে এক ধরনের শপিং সিজন তৈরি হয়েছে। এটা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য ইতিবাচক দিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিশ্চিত স্বাধীন ফিলিস্তিনের ভবিষ্যৎ, দ্বিরাষ্ট্র সমাধানকে মৃত ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। ত্রাণ নেওয়ার সময় 1.5 মাসে নিহত 800, একদিনেই প্রাণ গেল 60 জনের। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, দাবি তেহরানের। ইসরায়েলি হামলার পক্ষ নেয় তীব্র সমালোচনার মুখে জার্মান চ্যান্সেলর। এবং পুতিনের আচরণে হতাশ ট্রাম্প, রাশিয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ঘোষণা। তৃতীয় দফার শান্তি আলোচনার জন্য প্রস্তুত মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।